ক্লাসটা এটা খুবই ক্ষুদ্র একটা ক্লাস, কারণ হচ্ছে এইখানে আমরা একদম বেসিক লেভেলে ছোট্ট করে বিভিন্ন প্রকার যে ভেক্টর আছে সেই ভেক্টরগুলো সম্পর্কে আলাপ আলোচনা করব। বিভিন্ন পদের ভেক্টর আছে না, সেই ভেক্টরগুলো সম্পর্কে আমরা আলাপ আলোচনা করব। ঠিক আছে, সো প্রথমেই আমরা বিভিন্ন প্রকার ভেক্টর, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো ডিফারেন্ট টাইপসের ভিতরে কি কি টাইপস আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ডিফারেন্ট টাইপসের ভিতরে কি কি আছে? প্রথমেই আছে স্বাধীন ভেক্টর। বলছি যে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে, বলা আছে কি কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায়। একটা ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি আমি আরবিট্রারিলি ইচ্ছা মতো পছন্দ করতে পারি, আরবিট্রারিলি মানে মন মতো পছন্দ করা যায়, তাহলে সেটাকে বলা হয়। আজকে হচ্ছে বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং নেক্সট ক্লাস থেকে আমরা কি ভেক্টর যোগ নিয়ে কথাবার্তা শুরু করব। হ্যাঁ, ওকে। সো বিভিন্ন প্রকার ভেক্টর ভিতরে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো নির্ণয় করা যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্বাধীন ভেক্টর বলবো। সেটাকে আমরা কি বলবো? স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর বলবো। ঠিক আছে, পাদবিন্দু কোনটা? আমরা আগের দিন পড়িয়েছিলাম যে এটা যদি একটা ভেক্টর হয়, এর শুরুর বিন্দু, এটাকে আমরা বলি পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট বলি, তাই না? ইনিশিয়াল পয়েন্ট বলি। মনে পড়তেছে? ইনিশিয়াল পয়েন্ট বা টেইল বলে এটাকে, ইনিশিয়াল পয়েন্ট বা টেইল বলে। অফলাইনে কোথাও পড়াই না ওস্তাদ, আমি অফলাইনে পড়াই না এখন অবধি কোথাও। ঠিক আছে, সেই 2020 সালের আগে পড়াইতাম, এখন আর পড়াই না। আচ্ছা, আর শীর্ষবিন্দু হচ্ছে এইটা, শীর্ষবিন্দু বা ফাইনাল পয়েন্ট, বা এটাকে আমরা হেডও বলি। হ্যাঁ, হেডও বলি। তাহলে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো, তাহসিনুল হক আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইচ্ছা মতো পছন্দ করা যায় বলতে কিছু ভেক্টর আছে, যেমন বল, এটার পাদবিন্দু কিন্তু আমরা ইচ্ছা মতো নির্ণয় করতে পারি, আনলেস এটা যদি কেন্দ্রমুখী বল না হয়। কেন্দ্রমুখী বলের পাদবিন্দু আমরা ইচ্ছা মতো নির্ণয় করতে পারি না, কিন্তু বল, সাধারণ বল যেটা রৈখিক বল, এটার পাদবিন্দু আমরা ইচ্ছা মতো নির্ণয় করতে পারি। যে আমি যে কোনো একদিকে বল প্রয়োগ করলাম, যে কোনো একদিকে বল প্রয়োগ করলাম, সেটা একটা কি? সেটা একটা ফ্রি ভেক্টর, স্বাধীন ভেক্টর, তাই না? যে আমি F1 F2 F3 এগুলা কি? এগুলার পাদবিন্দু ইচ্ছা মতো নির্ণয় করা গেল, তাহলে এগুলোকে আমরা কি বলবো? ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর। ঠিক আছে, ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর। আচ্ছা, এরপর আছে সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। ফ্রি ভেক্টর বা লোকালাইজড ভেক্টর যেটাকে আমরা বলি। আচ্ছা, একজন যে প্রশ্ন করেছে আপনি অনার্স করছেন কোথা থেকে? আমি অনার্স ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, IUB, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হচ্ছে আমার মেজর, আমার মাইনর হচ্ছে ফিজিক্স। ঠিক আছে, ওকে। কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাহলে তাকে আমরা কি বলবো? সীমাবদ্ধ ভেক্টর বলবো। যদি অন্য একটা বিন্দুকে পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাহলে তাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলবো। ঠিক আছে, তাহলে সীমাবদ্ধ ভেক্টর কি? যে সীমাবদ্ধ ভেক্টর জিনিসটা কি? যে আরেকটা বিন্দুকে আমি পাদবিন্দু হিসেবে ফিক্স করে রাখছি। যেমন ধরেন এরকম একটা স্পেস, 2 ডাইমেনশনাল হইতে পারে, 3 ডাইমেনশনাল স্পেস, এইখানে বললাম এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করো, তাহলে ওই যে ওইটার মতো করে, তাহলে আমার কিন্তু এখানে পাদবিন্দু ধরার অপশন একটাই, এইটাকে মূল বিন্দুকে পাদবিন্দু ধরে আমার এই অবস্থান ভেক্টরটা আঁকতে হবে। তাহলে এইটাই OP, এইটাই হচ্ছে কি আমার, সেটা আমার অবস্থান ভেক্টর, এবং এইটার পাদবিন্দু কি আমার নির্দিষ্ট মূল বিন্দুকেই আমার এই যে 0 0 বিন্দু, এটাকেই আমার পাদবিন্দু হিসেবে ধরতে হবে, আর কোনো অপশন আমার হাতে নাই। সুতরাং
সুতরাং সুতরাং সেটা একটা সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। বুঝাইতে পারছি? ডাবল মেজরও করা যায়, আইইউবিতে ডাবল মেজর করা যায়, সাস্টে ডাবল মেজর করা যায়, ঠিক আছে, ডাবল মেজর করা যায়। আমার ডাবল মেজর না, কিন্তু আমার একটা মেজর একটা মাইনর, মাইনরে কিন্তু অল্প ক্রেডিট থাকে, 30 ক্রেডিটস, ঠিক আছে। ডাবল মেজর করলে অলমোস্ট ধরেন একটা কোর্স আপনি শেষ করে আরো এক্সট্রা 65+ ক্রেডিট আপনার নিতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি ওস্তাদ? ফ্রি ভেক্টর এন্ড লোকালাইজড ভেক্টর ক্লিয়ার? স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর দুইটা জিনিস ক্লিয়ার আপনাদের কাছে? স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর দুইটা জিনিস ক্লিয়ার আপনাদের কাছে? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? ক্লিয়ার? ক্লিয়ার কিনা ওস্তাদ? ক্লিয়ার কিনা? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? ওকে, এবার দেখেন সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। আচ্ছা, সদৃশ ভেক্টরের ক্ষেত্রে এখানে খুবই একটা দেওয়া আছে যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদের সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। এইখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আসলে 3টা কন্ডিশনের কথা বলা আছে, যেটাকে আমি পরবর্তীতে ভেঙে দিছি, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, সমজাতীয় ভেক্টর হইতে হবে, একই দিকে ক্রিয়া করতে হবে। অ্যাকচুয়ালি এইখানে সমজাতীয় আর একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। মান সমান হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই। অর্থাৎ জাত এক মানে যদি বেগ হয় বেগ হইতে হবে, যদি ত্বরণ হয় ত্বরণ, ভেক্টর দুটো সেম হইতে হবে। যদি বেগ ভেক্টর হয় বেগ হইতে হবে, ত্বরণ হইলে ত্বরণ হইতে হবে, বল হইলে বল হইতে হবে, টর্ক হইলে আরেকটারেও টর্ক হইতে হবে। তাহলে যদি একই দিকে ক্রিয়া করে, যেমন ধরেন এই দিক বরাবর V1 কাজ করতেছে, এটা তার চেয়ে একটু কম V2, তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা লাইক ভেক্টর বা অ্যালাইক ভেক্টর বলতে পারি। এই দুইটা ভেক্টরকে আমরা কি বলতে পারবো? লাইক ভেক্টরস বলতে পারবো, লাইক ভেক্টরস বলতে পারবো, ঠিক আছে। এই দুইটা ভেক্টর অর্থাৎ জাত এক দিক এক, এই দুইটাকে স্যাটিসফাই করলেই আমার তারা সদৃশ হয়ে গেছে। এখন নোট, এই যে মান সমান হইতেও পারে নাও হইতে পারে বলা আছে না, নোট যদি মান সমান হয়, যদি মান সমান হয় তবে, যদি মান সমান হয় তবে তাদের সমান ভেক্টর বলে। যদি মান সমান হয় তবে তাদের সমান ভেক্টর, তবে তাদের সমান ভেক্টর বলে। যদি মান সমান হয় তবে তাদের কি বলবো? সমান ভেক্টর বলবো বা ইকুয়াল ভেক্টর বলে। কি ভেক্টর বলে? ইকুয়াল ভেক্টর। অর্থাৎ আমার যদি তিনটাকেই স্যাটিসফাই করে, জাত এক দিক এক মান এক, তাহলে তারা সমান ভেক্টর। বুঝাইতে পারছি? জাতও এক দিকও এক মানও এক, তাহলে তারা সমান ভেক্টর। কিন্তু জাত এক দিক এক, তাহলে তারা সদৃশ হয়ে গেছে। তাহলে সকল সমানই সদৃশ, সকল সদৃশ সমান না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা? আজকের ক্লাসটা ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা ছোট হইতে পারে, ধরেন আধা ঘন্টা 35 মিনিটের ভিতর হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে। আজকের ক্লাসটা ভালো করে বুঝতে হবে ওস্তাদ, ঠিক আছে। এবার খেয়াল করেন, তাহলে একটু আগে যে কথাটা বললাম সমজাতীয় দুটি ভেক্টরের, তাহলে এইখানে কি বলছে? সমজাতীয় মান যদি সমান হয়, মান সমান, মান কি হইতে হবে? দেখেন এখানে কিন্তু 3টা কন্ডিশনের কথা বলা আছে। এখানে কয়টা কন্ডিশনের কথা বলা আছে? 3টা। কি কি কন্ডিশন বলছে? দুটি ভেক্টরের মান সমান আর দিক একই। তাইলে কয়টা কন্ডিশন বলছে? 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। একটা জাত এক, মান এক, আর একটা দিক এক। 3টা হইলেই তাইলেই কেবলমাত্র ইকুয়াল ভেক্টর হবে।
P1 P2 দুইটা ভরবেগ সমান, তাহলে আমি বলতে পারবো P1 P2। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি ওস্তাদ? ক্লিয়ার কিনা? ক্লিয়ার? একদম সহজ, জটিল কিছুই না, কঠিন কিছুই না। কালকে গাণিতিক সমস্যার সমাধান কালকে থেকে শুরু, আগামীকাল ইনশাল্লাহ। আগামীকাল মানে নেক্সট ক্লাস, সরি আগামীকাল বলতে ভুল বলছি, নেক্সট ক্লাস থেকে 5 তারিখ থেকে ইনশাল্লাহ। যেহেতু আমার এত ফার্স্টের দিকে আপনার কি করতে হবে, ফার্স্টের দিকে আপনার বেসিক বিল্ড আপ করতে হবে না, তারপরে আপনি গণিতে যাবেন, তাই না? হ্যাঁ, গাণিতিক সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করব, কোনো সমস্যা নেই। সব ধরনের গাণিতিক সমস্যায় সমাধান করব, কোনো কিছুই বাদ যাবে না, বাদ যাবে না একটি শিশু। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে এখন আমরা বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর নিয়ে কথা বলবো। দুইটা কন্ডিশন মনে রাখবেন, সমজাতীয় হইতে হবে দুটি ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে কয়টা? একটা সমজাতীয় আর একটা কি দিক বিপরীত, জাত এক হইতে হবে, দিক বিপরীত হইতে হবে। এই দুইটাকে যদি স্যাটিসফাই করে তাহলে তারা বিসদৃশ হয়ে গেছে। এই দিক বরাবর একটা কাজ করতেছে, ধরে নিলাম P1, এই দিক বরাবর কাজ করতেছে P2। মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। জাত এক দিক বিপরীত, আনলাইক ভেক্টরস হয়ে গেছে। জাত এক দিক বিপরীত, তারা কি আনলাইক ভেক্টরস হয়ে গেছে। আনলাইক ভেক্টরস হয়ে গেছে, জাত এক দিক বিপরীত, আনলাইক ভেক্টরস হয়ে গেছে, বাই ডিফল্ট আনলাইক ভেক্টরস হয়ে গেছে। বুঝাইতে পারছি? জাহিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্টি প্যারালাল বলতে পারেন, মানে সুন্দর শোনায় না আর কি, বা অ্যান্টি প্যারালাল ভেক্টর বলে ফিজিক্সে আর কি এরকম কোনো টার্ম অ্যাকচুয়ালি ওইরকম সরাসরি বলা যায় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, বুঝাইতে পারছি? ক্লিয়ার? মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। নোট কি নোট? যদি মান সমান হয়, যদি মান সমান হয়, যদি মান সমান হয় তবে তাদের বিপরীত ভেক্টর বা ঋণ ভেক্টর বলে, ঋণাত্মক, হ্যাঁ ঋণ ভেক্টর বলে। বিপরীত ভেক্টর আমরা বলি অপোজিট ভেক্টরস। বা ঋণ ভেক্টর মানে নেগেটিভ ভেক্টর। ঠিক আছে, তাহলে যদি জাত এক দিক বিপরীত মান সমান হয়ে যায় তাইলে তাদেরকে আমরা কি বলবো? একটা আরেকটার বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর বা ঋণ ভেক্টর বা নেগেটিভ ভেক্টরস বলা হবে। তার মানে আমি বলতে পারি, তাইলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে সকল বিপরীতই বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ বিপরীত ভেক্টর না। সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশই বিপরীত ভেক্টর না। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা? দেখেন, আচ্ছা দেখেন তার বিপরীত দিকে, তাহলে দিক বিপরীত, বিপরীত দিকে সমজাতীয় ভেক্টর আর সমমান, তাহলে কি বলছিলাম? জাত এক দিক বিপরীত আর মান সমান,
দেখেন আপনার কিন্তু মনে রাখার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই। আপনি বুঝবেন মান এক দিক এক সদৃশ, মান এক সরি জাত এক দিক এক সদৃশ, জাত এক দিক এক মান এক সমান। ক্লিয়ার? আবার জাত এক দিক বিপরীত বিসদৃশ, জাত এক দিক বিপরীত মান সমান বিপরীত। বুঝাইতে পারছি? এভাবে আপনার কিন্তু এরকম মুখস্থ করার দরকার নাই। ক্লিয়ার? বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি কি না? আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে তাইলে আমি যদি এই দিক বরাবর এইটাকে টাউ 1 ধরি, এটা দিলাম টর্ক, এই দিক বরাবর ধরে নিলাম টাউ 2 সমান মান, তাহলে এই জায়গায় টাউ 1, আমরা বলবেন টাউ জিনিসটা কি? টাউ হইলো এইভাবে লেখে অনেকে, এইভাবে লিখলেও হয়, এই যে এইভাবে, ঠিক আছে? টাউ হইলো টর্কের একক। টর্ক কি ওস্তাদ? নিউটনীয় বলবিদ্যা, এটা এক ধরনের ভেক্টর। নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে আমরা পই করে জেনে নিব। তাহলে টাউ 1 ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? মাইনাস টাউ 2, একটা আরেকটার বিপরীত। এই জন্যই তো এটা বিপরীত ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর, নেগেটিভ ভেক্টর অর অপোজিট ভেক্টর। ক্লিয়ার? বুঝাইতে পারছি? জটিল কিছু, কঠিন কিছু? জটিল বা কঠিন কিছুই না। বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, এবার খেয়াল করেন, এতটুকু আমরা বুঝলাম। এবার আমরা একটু সামনের দিকে আগাবো। সমরেখ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বা ধারক রেখা বরাবর থাকে, ওই যে সমরেখ স্থানান্তর পড়ছিলাম না? তো ধরে নেন এই জায়গায় একটা সরল রেখা আছে, এই সরল রেখা বরাবর যে কয়টা ভেক্টর থাকবে, এই সরল রেখা বরাবর যে কয়টা ভেক্টর থাকবে, তো এই সরল রেখা বরাবর ধরলাম এই বরাবর একটা ভেক্টর, ঠিক আছে, T1 টেনশন, হ্যাঁ, এই বরাবর আরেকটা ভেক্টর T2, এই বরাবর আরেকটা ভেক্টর T3। এরা দেখবেন এদেরকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর। কারণ কি? একই রেখা বরাবর আছে। বুঝাইতে পারছি? একই রেখা বরাবর আছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি কিনা? সমরেখ ভেক্টর জিনিসটা কি? আচ্ছা, সমরেখ ভেক্টর বুঝা শেষ। সমরেখ ভেক্টর আমরা বুঝতে পারছি, পই করে বুঝতে পারছি ওস্তাদ, ক্লিয়ারলি বুঝতে পারছি ওস্তাদ। ওকে, সমরেখ ভেক্টর আমাদের বুঝা শেষ। এখন আমরা যেটা বলবো সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমান্তরালে একই প্লেনে যদি থাকে, তাহলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলবো। একই তলে যদি ধরেন এইটা একটা ভেক্টর হয়, এইটা আরেকটা ভেক্টর হয়, আমি আরেকটা ভেক্টর নেই, আরেকটা জিনিস নেই, ধরে নিলাম এইটা আরেকটা ভেক্টর, এই তিনটা ভেক্টর যদি একই তলে থাকে, একই তল কোনটা? এই যে এখানে আমার একটা বই আছে, এই বইটা এখানে রাখি, এই যে দেখেন একই তল বরাবর আছে, একই তল, তাহলে এরা হলো সমতলীয় ভেক্টর। মনে রাখবেন দুইটা ভেক্টর সর্বদাই সমতলীয়। ধরেন এই দুইটা ভেক্টর, এদেরকে আপনি যেভাবেই রাখেন, ধরেন এইভাবে রাখছেন, এইটারে কিন্তু আপনি প্যারালাল শিফট করে এইখানে আনতে পারবেন। আনার পরে এইটাকে একটা সমতলে আপনি রাখতে পারবেন না, এই দুইটাকে একটা সমতলে, এইটা এইভাবে রাখেন, এই সমতলে এইভাবে রাখেন, এই সমতলে আপনি যেভাবেই রাখেন না কেন, এরা সমতল। দুইটা ভেক্টর সর্বদাই সমতলীয়, কিন্তু তিনটা ভেক্টর সমতলীয়, তিনটা বা তার অধিক সমতলীয় হইতেও পারে, নাও হইতে পারে। এই তিনটা সমতলীয় হইতেও পারে, নাও হইতে পারে। এই যে এই তিনটা এইভাবে থাকতে পারে, কিন্তু এই তিনটা যদি এইভাবে থাকে তাইলে এরা সমতলীয় না। এসএসসি 2025 ব্যাচ, ওয়াও নাইস। এই তিনটা, এই দেখেন এই দুইটা এক সমতলে, এই দুইটা এক সমতলে, নিচের দুইটা এক সমতলে, কিন্তু তিনটা সমতলীয় হইতেও পারে, নাও হইতে পারে। বুঝাইতে পারছি? সমতলীয় হইতেও পারে, নাও হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে আমি একটা নোট লিখে রাখি,
দুটি ভেক্টর সর্বদাই সমতলীয়, সর্বদাই সমতলীয়। আপাত দৃষ্টিতে সমতলীয় না মনে হইলেও আপনি প্যারালাল শিফট করে সেটা সমতলীয় করে ফেলতে পারবেন, বুঝাইতে পারছি? কিন্তু তিনটা ভেক্টরকে আপনি সমতলীয় করতে নাও পারেন, বুঝাইতে পারছি, যদি তারা একই সমতলে না থাকে। ওকে, আমরা সমতলীয় ভেক্টর বুঝলাম। সঠিক ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য নয়, অর্থাৎ যে সকল ভেক্টরের মান শূন্য নয় মানে জিরো না, তাদেরকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর বলবো, সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর বলবো। আর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, ধরেন v1 এর সাথে প্লাস মাইনাস v1 যোগ করলাম, তাহলে কি পাবো? 0 পাবো, ঠিক আছে? অথবা দুটি সমান ভেক্টর বিয়োগ করে v1 থেকে মাইনাস v1 বিয়োগ করলাম, তাও আমি 0 পাবো, বুঝাইতে পারছি? তাইলে সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর, নাল ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে হয়, একটা থেকে আরেকটা বিয়োগ করে এটা একটা বিন্দু ভেক্টরের মতো কাজ করে, বিন্দুর মতো কাজ করে, ঠিক আছে? নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই। এখন আপনি বলবেন যে ওস্তাদ, আপনি তো ভেক্টরের সংজ্ঞা পড়াতে গিয়ে বলেছেন যে ভেক্টরের মান থাকবে, ভেক্টরের দিক থাকবে, ভেক্টর যোগের নিয়ম মানবে। এখন এইখানে তার সুনির্দিষ্ট দিকই নাই, তাহলে এটা ভেক্টর হলো কেমনে? ওস্তাদ আমি আপনাকে বলি, এখানে বলা হয়েছে সুনির্দিষ্ট দিক নেই, অর্থাৎ সে দিক এখনো ধারণ করে নাই। আপনি একটা গাড়ি, বেগ ওর ভিতরে আছে কিন্তু ও ধারণ করে নাই, ধরেন এখনো ওর দিক ধারণ করে নাই, যখনই মান ধারণ করবে তখনই দিক ধারণ করবে। 0 একটা ভ্যালু, 0 নিউটন এটাও একটা বল, 0 নিউটন একটা বল না যে কোনো বল নাই, 0 নিউটন এটাও একটা কি? বল, কিন্তু সেটা কোন দিকে কাজ করতেছে এখনো বলা যাইতেছে না। যখন বল প্রয়োগ করা হবে তখন বোঝা যাবে সেটা কোন দিকে বল প্রয়োগ করা হইলো। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা, নাল ভেক্টরকে সাধারণত 0-র উপরে ভেক্টর সাইন দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি? ক্লিয়ার? 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 বুঝা গেছে? সুন্দর করে বুঝা গেছে ওস্তাদ? বুঝা গেছে কিনা ওস্তাদ? কঠিন কিছু? জটিল কিছু? জটিল কিছু তো হওয়ার কথা না, জটিল কিছু তো হওয়ার কথা নয়। এটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি? এইবার দেখেন, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, কোন ভেক্টরের মান যদি 1 হয়, 1 হয়, তবে তাকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো বা ইউনিট ভেক্টর বলবো। কোন ভেক্টরের মান যদি 1 হয় তবে তাকে আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলবো। কোন ভেক্টরের মান যদি 0 না হয়, কোন ভেক্টরের মান যদি 0 না হয় এবং সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আমরা আগেই পড়ছিলাম, ধরেন এই একটা ভেক্টর এ, একে যদি এর মান দ্বারা ভাগ করি তাইলেই আমরা কি পাবো? এর দিকে একক ভেক্টর পাবো। এর একক ভেক্টর বা এর দিকে একক ভেক্টর। এর দিকে একক ভেক্টর, ইউনিট ভেক্টরস টুয়ার্ডস এ। ক্লিয়ার? ইউনিট ভেক্টর টুয়ার্ডস এ, বুঝাইতে পারছি? এর দিকে একক ভেক্টর। আর এটা কি? এর মান প্রকাশ করা হয়। এর মান প্রকাশ করার জন্য আপনি যদি দুই পাশে এই অ্যাবসলিউট ভ্যালু সাইন না দেন তাইলেই হয়ে যাবে। এর মান প্রকাশ করার জন্য আপনি যদি দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু সাইন না দেন তাও এর মান প্রকাশিত হয়ে যাবে। বুঝাইতে পারছি? সো এই যে
5a এই দিক বরাবর, তাহলে ওই দিকে একক ভেক্টর এইটা। ক্লিয়ার? কোন ভেক্টরকে তার মান দ্বারা প্রকাশ করলে, যে কোনো কিছুকে তার মান দ্বারা প্রকাশ করলে কি আমরা একক পাই। যেমন ধরো আমি বললাম 10 নিউটন বল, এটাকে যদি 10 দ্বারা ভাগ করি আমি 1 নিউটন পাবো। ওই 1 নিউটনটা কি? এটা বলের একক না? এটা কি বলের একক না? কিন্তু আমার কন্ডিশন কি, মান শূন্য হওয়া যাবে না, অশূন্য মান হইতে হবে, অশূন্য মান দিয়ে ভাগ করতে হবে। 0/0 কিন্তু 0/0 এটা কিন্তু আনডিফাইন্ড ফরম্যাট। 0/0 আনডিফাইন্ড ফরম্যাট। বুঝাইতে পারছি কিনা? এতটুকু বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আয়ত একক ভেক্টর। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক x, y ও z অক্ষ বরাবর তিনটি যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। আচ্ছা, এখন প্রথমেই যে কথাটা বলা আছে যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটার আরেকটা নাম হচ্ছে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশিয়ান কোঅর্ডিনেটিং সিস্টেম অর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটিং সিস্টেম বলা হয়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রতি অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। জিনিসটা কিরকম আমি আপনাকে বলি, যে ধরেন আচ্ছা খেয়াল করেন, ধরে নিলাম এই দিক বরাবর একটা অক্ষ আছে x, এই দিক বরাবর একটা অক্ষ আছে y। এখন আপনার যদি কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে হয়, এই বিন্দুটা P বিন্দুর অবস্থান নির্ণয় করতে হয়, তাহলে আপনার দুইটা সংখ্যা লাগবে। সংখ্যা দুইটা কি? দুইটা মান লাগবে। x থেকে দূরত্ব লাগবে যেটাকে আমরা y ডিস্টেন্স বলি, আর y থেকে একটা ডিস্টেন্স লাগবে যেটা আমাকে x ডিস্টেন্স বলি। তাহলে এটা y1, এটা x1, তাহলে x1 y1, ঠিক কিনা? এখন যদি আমার 3 ডাইমেনশনাল সিস্টেম হয়, ত্রিমাত্রিক, ধরে নিলাম বিন্দুটা একটু সামনের দিকে এইখানে কোনো এক জায়গায়, তাহলে এই জায়গায় যদি বিন্দু হয় একটু সামনের দিকে মানে একটু আগানো, তাহলে এইটা x অক্ষ থেকে কি একটু সামনের দিকে আগানো না? তাহলে যতটুকু আগানো এটা হলো z অ্যাক্সিস, z, এটা x, এটা y। তাহলে এই যে এই z অ্যাক্সিস x অক্ষ থেকে এইটা x অক্ষ থেকে যতটুকু আগানো সেটা হচ্ছে z অক্ষের ভ্যালু, ঠিক আছে? এই যে এইটুকু হচ্ছে z অক্ষের ভ্যালু। তারপরে এটা y অক্ষ থেকে যতটুকু এই দিকে x অক্ষের ধনাত্মক, এটা x অক্ষের ভ্যালু, ডানে বা বায়ে, y অক্ষ থেকে ডানে বা মূল বিন্দু থেকে ডানে বা বায়ে x অ্যাক্সিসের ভ্যালু, আর উপরের না নিচে এটা হলো y অ্যাক্সিসের ভ্যালু, x এর ভ্যালু, এটাও x এর ভ্যালু, তার সমান্তরালে আছে যেহেতু এটা z, এটা z, ঠিক আছে? আর এটা হচ্ছে কি y এর ভ্যালু, এটা সমান্তরালে এইভাবে কাটলে এটাও y এর ভ্যালু, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমি একটা কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি p x y z, তাই না? এখন আমাকে যদি বলা হয় একটা ভেক্টরের কথা, ও রাইট হ্যান্ড থাম রুল, লেফট হ্যান্ড থাম রুল, ওইটার কথা বলতেছেন, ওটা তো আসবে, আস্তে আস্তে আসবে, এটা এখনই না তো, ওটা তো ক্রস গুণনে যায়, ওস্তাদ, ঠিক আছে? ওইটা তো এখন না, খেয়াল করেন, ওটা তো ক্রস মাল্টিপ্লিকেশনে যায় ওস্তাদ, শিখবো, কোনো টেনশন নাই, দেরি আছে। খেয়াল করেন, ধরেন এইখানে x, এই দিক বরাবর y, এই দিক বরাবর z, x y z। x অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর ধরে নেই i ক্যাপ প্রতি এককের জন্য, y অক্ষ বরাবর j ক্যাপ, z অক্ষ বরাবর k ক্যাপ। x অক্ষের পজিটিভ দিকে গেলে প্লাস i, নেগেটিভ দিকে গেলে মাইনাস i, পজিটিভ দিকে y অক্ষের পজিটিভ দিকে গেলে প্লাস j, নেগেটিভে গেলে মাইনাস j, z অক্ষের পজিটিভে গেলে প্লাস j, নেগেটিভ মানে কি ভিতরের দিকে মাইনাস কে, প্লাস কে, ভিতরের দিকে গেলে কি মাইনাস কে। বুঝাইতে পারছি? তাহলে এবার খেয়াল করেন,
এইখানে ধরে নিলাম একটা ভেক্টর আছে এ ভেক্টর, এ ভেক্টরটা একটু এইভাবে আছে, এই যে এইভাবে বাইরের দিকে, তাহলে এইটা জেড অক্ষ বরাবর একটা ডিস্টেন্স কভার করছে, এই ডিস্টেন্সটা এটা ধরে নিলাম 2 ডিস্টেন্স কভার করছে পজিটিভ দিকে, সামনের দিকে না পজিটিভ দিকে 2, এটা হলো 2। আর এক্স অ্যাক্সিস বরাবর ধরে নিলাম এটা 5 ডিস্টেন্স কভার করছে 5, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে, এই ডিস্টেন্সটা ধরে নিলাম হচ্ছে 6। তাহলে এই জায়গায় আমরা এই ভেক্টরটাকে কিভাবে লিখবো? এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে সে গেছে কি 5i পরিমাণ, i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা যদি নিচের দিকে যাইতো, উপরের দিকে গেছে দেখে প্লাস 6j ক্যাপ, নিচের দিকে গেলে মাইনাস 6j ক্যাপ হইতো, ডানের দিকে গেছে দেখে প্লাস 5i ক্যাপ, বাইরের দিকে গেলে মাইনাস 5i ক্যাপ হইতো, সামনের দিকে আসছে দেখে প্লাস 2k ক্যাপ, পিছনের দিকে গেলে মাইনাস 2k ক্যাপ হইতো। বুঝাইতে পারছি এতটুকু? ও রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম, রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে আপনি কি করবেন? রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে তো আপনার কোনো কাজ নেই, আপনার শুধু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দিলেই তো হচ্ছে। তাই না? আমরা কি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আছি না? রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম তো আপনাদের লাগবে না। এবং কোঅর্ডিনেট সিস্টেম আপনাদের ম্যাথমেটিক্স ওয়ালারা 2 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম পড়াবে, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 সরল রেখায় 3.1 এ এই জিনিস পই পই করে ম্যাথমেটিক্স ওয়ালারা আপনাদেরকে বুঝিয়ে দিবে। বুঝাইতে পারছি? আর আপনি যেটার কথা বলতেছেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে আপনি যেটা বলতেছেন যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, ওইটার কথা বলতেছেন নাকি আলাদা আপনি রোটেশনের কথা বলতেছেন? আমার একটু ক্লিয়ার করেন। আমি বলি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলে আমি বলি, একটা হচ্ছে রাইট হ্যান্ডের ক্ষেত্রে থাম কোন দিকে থাকে? বাইরের দিকে থাকে, জেড অক্ষ সামনের দিকে। আর লেফট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে থাম ভিতরের দিকে। এটা জাস্ট হলো একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের একটা ফরম্যাট, আপনি যেটা ফলো করতে চান আপনি এইভাবেও ইউজ করতে পারেন, এক্স ওয়াই জেড, আপনি এইভাবে ইউজ করতে পারেন। এই হইলো পার্থক্য। এইটার কথাই কি আপনি বলতেছেন? এই পার্থক্যের কথা বলতেছেন নাকি আপনি রোটেশনের কথা বলতেছেন, থাম্ব রুলের কথা বলতেছেন? আমার একটু ক্লিয়ার করেন ওস্তাদ আওয়ান, আমাকে একটু ক্লিয়ার করেন। আপনি কি এইটার কথা বলতেছেন নাকি আপনি রোটেশনের কথা বলতেছেন? আমি আসলে আপনার কোশ্চেনটা ক্লিয়ার না। রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু এটা আলাদা কোনো কোঅর্ডিনেট সিস্টেম না, এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যেই পড়ে। এটাই? ও আচ্ছা, এটা তো আহামরি কিছু না। দেখেন আপনি এইভাবে যদি রাখেন, আপনার জেড অ্যাক্সিস কোন দিকে? এই জেড অ্যাক্সিস যদি বৃত্তাঙ্গুলি হয় কোন দিকে? বাইরের দিকে। আপনি যদি লেফট হ্যান্ড ধরেন, জেড অ্যাক্সিস কোন দিকে? ভিতরের দিকে। এই পার্থক্য। যে এই জন্য ভিতরের দিকে ধরছি, ভিতরের দিক পজিটিভ ধরে আমরা কাজ করব। বুঝাইতে পারছি? ভিতরের দিক পজিটিভ ধরে আমরা কাজ করব। সহজ। ক্লিয়ার? এটা হলো লেফট হ্যান্ড কার্টেসিয়ান, এটা হচ্ছে রাইট হ্যান্ড কার্টেসিয়ান। বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, সো এটা আমরা বুঝে গেছি। এখন দেখেন ওই সেম জিনিস, এটাই
ধরেন এই দিক বরাবর এক্স অ্যাক্সিস বরাবর এইটা ধরে নিলাম পি ভেক্টর, আমি এটা গাঢ় কালি দিয়ে লিখি, এটা ধরে নিলাম পি পি ভেক্টর। এক্স অ্যাক্সিস বরাবর সে কতটুকু গেছে 3, ওয়াই অ্যাক্সিস বরাবর সে কতটুকু গেছে, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর সে 3 গেছে, এক্স অ্যাক্সিস কোন দিকে দিছে, এই দিকে দিছে। আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর সে কত গেছে 2, আর জেড অ্যাক্সিস উপরের দিকে ধরছে, ধরুক, ধরতে কোনো সমস্যা নাই 5, তাই না? তাহলে এই জায়গায় আমি এটাকে কি লিখতে পারি, p ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বুঝতে পারছি? ওকে, এবার দেখেন অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। প্রসঙ্গ কাঠামো ধরেন এই জায়গায় একটা আমরা রেফারেন্স ফ্রেম ধরে নিছি, এই জায়গায় আমি একটা বিন্দু দিলাম এক্স, ঠিক আছে? এখন আমি বললাম যে ভাই এইটার অবস্থান ভেক্টর বের করো, তো অবস্থান ভেক্টর এইটা মূল বিন্দুর সাপেক্ষে ও এক্স অক্স, তাই না? এটাই হচ্ছে কি ওই বিন্দুর অবস্থান ভেক্টর, সেটাই এইটা, এই যে ওপি, এটাই হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। ক্লিয়ার? বুঝানো গেছে? সরণ ভেক্টর কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তন আপনি কিভাবে বুঝবেন? এই দেখেন, খেয়াল করেন, আমি একটা সুন্দর একটা চিত্র দিয়ে বুঝাই দিব, খেয়াল করেন। এক্স ওয়াই ধরে নিলাম এইটা একটা বিন্দু, এইটা আর একটা বিন্দু, ঠিক আছে? এইটা হচ্ছে মূল বিন্দু ও। এখন এটা হচ্ছে শুরুতে পজিশন ভেক্টর আর আই, আর পরবর্তীতে সে এই বিন্দুতে গেছে, ঠিক আছে? আর এফ, আর এফ ফাইনাল পজিশন ভেক্টর। তাহলে সরণ কতটুকু হয়েছে? এতটুকু, এতটুকু সরণ হয়েছে। অন্য কালি দিয়ে দেখাই সরণ কতটুকু হয়েছে, এইখান থেকে এইটুকু। প্রথম অবস্থান ছিল এইটা ইনিশিয়াল, এটা ফাইনাল অবস্থান, ফাইনাল পজিশন। তাহলে এর সরণ কতটুকু? এতটুকু হয়েছে না? তাহলে পজিশন ভেক্টর হবে আর এফ ডেল আর, এই যে এতটুকু, ডেল আর আর এফ মাইনাস আর আই। ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি ওস্তাদ? ক্লিয়ার কিনা? আচ্ছা, বিপ্রতীপ ভেক্টর সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান সমজাতীয় হইতে হবে, সমান্তরাল ভেক্টর হইতে হবে। একটি মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, ধরেন a 7i b 1/7i, তাইলে a আর b পরস্পর বিপ্রতীপ, রেসিপ্রোকাল বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা, সরণ ভেক্টর এটাকে ইংরেজিতে কি বলে এখানে লিখতে ভুলে গেছি, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর বিপ্রতীপ ভেক্টর কি? a ও b পরস্পর, যদি a = 7i b = 1/7i হয়, তাহলে a ও b পরস্পর বিপ্রতীপ ভেক্টর। a ও b পরস্পর বিপ্রতীপ ভেক্টর। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা? ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল কিছু, কঠিন কিছু, জটিল কিছুই না। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান 5 তারিখ ইনশাল্লাহ। সেই দিন আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র নিয়ে বিশদ আলাপ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।